প্রাচীনকালে ইউরোপের অধিকাংশ দেশ যখন অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন, সেই সময়ে আমাদের দেশে রচিত হয়েছে চিকিৎসা বিজ্ঞানের শ্রেষ্ঠ গ্রন্থ চরক সংহিতা। এই গ্রন্থের রচয়িতা মহাজ্ঞানী চরকই হলেন আয়ুর্বেদ চিকিৎসার প্রাণ প্রতিষ্ঠাতা। বিশ্বের চিকিৎসা ইতিহাসে তাঁর অবদান আজকের দিনেও এক মহাবিস্ময়। চরকের পূর্ণাঙ্গ পরিচয় আমাদের কাছে অজানা। তাঁর ব্যক্তি পরিচয় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। বৌদ্ধ শাস্ত্র গ্রন্থ ত্রিপিটকের এক চীনা সংস্করণে চরক নামের উল্লেখ পাওয়া যায়। তাতে চরককে কুষাণ রাজ কনিষ্কের রাজসভার প্রধান চিকিৎসক রূপে উল্লেখ করা হয়েছে। প্রখ্যাত ফরাসি প্রাচ্য বিশেষজ্ঞ সিলভা লেভির মতে চীনা ত্রিপিটক গ্রন্থে উল্লেখিত চরকই হলেন চরক সংহিতার রচয়িতা। কিন্তু ভিন্ন গবেষকদের চোখে এই তথ্যে অসঙ্গতি ধরা পড়েছে। তাদের বক্তব্য, চরক সংহিতা গ্রন্থে চরক নিজে কোথাও উল্লেখ করেননি কনিষ্কের কথা, যিনি রাজসভায় প্রধান চিকিৎসক এবং যাঁর গবেষণার জন্য অকাতরে অর্থ ব্যয় করেন রাজা, গ্রন্থে তাঁর পৃষ্ঠপোষকের কথা উল্লেখ করবেন না, তা যুগ প্রচলিত রীতির অনুগামী নয়। ভারতের সর্বপ্রাচীন সাহিত্য বেদে চরক শব্দের উল্লেখ পাওয়া যায়, তবে সেখানে চরক বলা হয়েছে বেদের কোনো শাখা বা বিষয়ে অনুরক্ত ব্যক্তিকে। আবার দেশে দেশে ঘুরে যারা শিক্ষা বিস্তারের কর্ম করেন তাঁদেরও চরক বলা হয়েছে। খ্রিস্টপূর্ব 6 শতকে আবির্ভূত হয়েছিলেন পাণিনি। তাঁর ব্যাকরণ গ্রন্থে কয়েকটি সূত্রে চরকের উল্লেখ পাওয়া যায়। এখানেও চরক নাম উল্লেখিত হয়েছে বিশেষণ হিসেবে, অর্থাৎ বেদের নানা শাখার অনুগামীদের বিশেষণ। পাণিনির সূত্রের সঙ্গেও তাই ঐতিহাসিকগণ চিকিৎসা শাস্ত্রবিদ চরকের কোনো সাদৃশ্য খুঁজে পাননি। কোনো কোনো গবেষক চরক সংহিতার চরককে যোগ বিজ্ঞানের প্রবর্তক পতঞ্জলির সমকালীন বিজ্ঞানী বলে উল্লেখ করেছেন। পতঞ্জলির পরবর্তীকালের অনেক লেখকই তাকে শেষনাগের অবতার হিসেবে দেখিয়েছেন। আবার চিকিৎসক চরককেও শেষনাগের অবতার বলে কোনো কোনো গ্রন্থে উল্লেখ করা হয়েছে। এই সব তথ্য বিশ্লেষণ করে অনেক পণ্ডিত মন্তব্য করেছেন পতঞ্জলি ও চরক একই ব্যক্তি, কিন্তু পতঞ্জলির চরক সংহিতার উপর ভাষ্য এই যুক্তিকে খণ্ডন করে দেয়, কেননা ভাষ্য রচয়িতার অবস্থানকাল পরে হওয়াই স্বাভাবিক ঘটনা। পতঞ্জলির অবস্থানকাল হল খ্রিস্টপূর্ব 175 সেই সময়ে চরক ভারতের চিকিৎসা ক্ষেত্রে সূর্যের মতো ভাস্বর এক নাম। চরক আসলে কারো নাম নাকি ছদ্মনাম কিংবা উপাধি, এই সব তথ্য আজ আর জানার উপায় নেই। কালের গর্ভে সব তথ্যই চাপা পড়ে গেছে। তাই চরকের জীবনকে সরিয়ে রেখে তার কর্মসাধনারই আমরা সন্ধান করেছি। চরক নামের মধ্যে আমরা পাই ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের এক অনন্য সাধারণ প্রতিভার দীর্ঘ অনুসন্ধান ও শ্রমের সমন্বয়। কেবল চিকিৎসক হিসেবেই নয়, চিকিৎসা বিজ্ঞানের শিক্ষক হিসেবেও তাঁর সমকক্ষ ব্যক্তিত্ব পৃথিবীর বিজ্ঞানের ইতিহাসে বিরল। খ্রিস্টীয় 7ম, 8ম ও 9ম শতাব্দীতে ভারতে যখন আয়ুর্বেদ চিকিৎসার পূর্ণ বিকাশের কাল, সেই সময় আমরা দেখি চরক সংহিতাই নিয়ন্ত্রণ করছে সেই গৌরব যাত্রা। কেবল তাই নয়, এই 300 বছরের মধ্যে পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে ল্যাটিন ও আরবি ভাষায় অনুদিত হয়ে ক্রমশ বিস্তৃত হয়েছে চরক সংহিতার প্রয়োগ ও প্রচারের ক্ষেত্র। বিজ্ঞান ভিত্তিক এবং ব্যবহারযোগ্যতার বহুমুখীনতা যেভাবে আয়ুর্বেদের বিভিন্ন শাখাকে সমৃদ্ধ করেছে এই গ্রন্থ, তা আর কোনো মনীষীর পক্ষে সম্ভব হয়নি। চরকের সমস্ত তত্ত্বকে অভ্রান্ত ও অমোঘ বলে মেনে নিতে হয়েছে সকলকে। ভারতের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে চরক এক কথায় অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে বর্তমান। 11 থেকে 16 শতক পর্যন্ত ভারতে আয়ুর্বেদ শাস্ত্রের উপরে নতুন বই লেখার কোনো প্রচেষ্টা হয়নি। এই সময়কালের ভারতীয় চিকিৎসা বিজ্ঞানীরা রচনা করেছেন চরক সংহিতার বিভিন্ন ভাষ্য।
চরক সংহিতার ব্যাখ্যাকার হিসেবে বিখ্যাত হয়েছেন চক্রপাণি, বিজয় রক্ষিত, শ্রীকান্ত বাচস্পতি, ক্রান্ত দত্ত, শিবদাস, ভাবমিশ্র প্রভৃতি আয়ুর্বেদাচার্যগণ। সকলেই চরককে সর্বকালের আয়ুর্বেদ শ্রেষ্ঠ আচার্যরূপে স্বীকার করেছেন। চরকের জীবন সাধনার শ্রেষ্ঠতম কীর্তি হল চরক সংহিতা। তবে এই সংহিতা গ্রন্থের মূল সূচনা যে চরকের হাতে হয়নি তা জানা যায়। তা করেছিলেন মহাজ্ঞানী অগ্নিবেশ। খ্রিস্টপূর্ব 7ম বা 8ম শতকে তিনি বর্তমান ছিলেন। অগ্নিবেশের যে পুঁথিটির সন্ধান পাওয়া যায়, খ্রিস্টীয় 11 শতক পর্যন্ত এটির নাম ছিল অগ্নিবেশ তন্ত্র। পরবর্তীকালের নতুন নতুন আবিষ্কার, নতুন তত্ত্ব স্বাভাবিকভাবেই কালানুবর্তের সঙ্গে অগ্নিবেশের আয়ুর্বেদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল। আমরা যে চরক সংহিতার সঙ্গে পরিচিত সেটি মূল গ্রন্থের সম্পাদিত রূপ। কাশ্মীরের প্রখ্যাত আয়ুর্বেদাচার্য ও গবেষক দুধবল চরক সংহিতাকে সম্পাদনা ও সম্পূর্ণ করেন। এই গ্রন্থের পৃষ্ঠা উল্টে ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের হৃদস্পন্দন অনুভব করা যায়। প্রাচীন ভারতে হিন্দু সমাজের উচ্চ বর্ণের মানুষেরাই আয়ুর্বেদ শাস্ত্রের চর্চা করতেন। এদের মধ্যে ব্রাহ্মণ ও বৈদ্য দুটি ভাগ ছিল। আয়ুর্বেদের নানা পরীক্ষা নিরীক্ষার কাজটা ব্রাহ্মণ চিকিৎসকরা করতেন। রোগের নিরাময়ের ওষুধ তৈরি করতেন। ঘরে ঘরে রোগী দেখতে যেতেন যে ব্রাহ্মণরা, তাদের বৈদ্য বলা হতো। তবে চিকিৎসার ক্ষেত্রে কোনো বর্ণভেদের কড়াকড়ি ছিল না। যে কোনো বর্ণের কাছেই চিকিৎসা পাঠ অবারিত ছিল। সুগঠিত স্বাস্থ্য, মনের শক্তি, সামাজিক রীতিনীতির শিক্ষা, আত্মিক বল, বিনয় ও নীতিপরায়ণতা, জ্ঞান লাভের স্পৃহা এবং ব্রহ্মচর্য থাকলে যে কেউ চিকিৎসা শিক্ষার যোগ্য বিবেচিত হতে পারতেন। যজ্ঞাগ্নির সামনে বসে গুরু ও দেবতাকে অর্ঘ্য নিবেদন করে শপথ বাক্য পাঠ করতে হতো এই বিদ্যার অধ্যয়নকারীকে। চরক বলেছেন, শরীরের প্রধান শত্রুই হল অনিয়ম ও কুখাদ্য। অনিয়ম অত্যাচারে ত্রিদোষের সাম্যাবস্থা বিঘ্নিত হয়, ক্ষতিগ্রস্ত হয় শরীরের ধাতুগুলো। বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হলে শরীরে রোগ প্রবেশের সুযোগ পায়। চিকিৎসা তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে ওঠা ন্যায় ও বৈশেষিক দর্শন প্রসঙ্গেও আলোচনা করেছেন চরক। আরও রয়েছে মানুষের প্রাত্যহিক জীবনযাত্রার রীতিনিয়ম, আহার বিহার, পোশাক পরিচ্ছদ ইত্যাদির আলোচনা। মহামতি চরক স্বয়ং এক প্রতিষ্ঠান, এ সম্পর্কে কোনো দ্বিমত নেই। ভারতের চিকিৎসা ক্ষেত্রে তাঁর প্রতিভার দ্যুতি অনির্বাণ সূর্যের মতোই দীপ্তিমান।